দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরী বায়ু দূষণের কবলে। আজ সকাল 7:30টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir এর তথ্যানুযায়ী 239 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। একই সময় সমান স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটার। এছাড়া 220 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হেনয় শহর। 207 স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি শহর এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের কলকাতা শহরের স্কোর 192। 151 থেকে 200 পর্যন্ত বায়ুর মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এছাড়া 301-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের 13 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। হাইওয়ে পুলিশ জানায়, সকাল 7টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে সড়ক দুর্ঘটনায় কয়েকটি যানবাহন বিকল হয়ে যায়। এতে মহাসড়কের গজারিয়া অংশের 13 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিকল যান সরানো হচ্ছে এবং শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর সহ 3 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়টির আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল থেকে তারা এই কর্মসূচি শুরু করে। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বারবার নতুন ক্যাম্পাসের কাজ পিছানো হচ্ছে। সেনাবাহিনীর কাছে কাজের দায়িত্বভার দিলে সঠিক সময় কাজ সম্পন্ন হবে। শিক্ষার্থীরাও পড়ালেখার সুন্দর পরিবেশ পাবে। এর আগে রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে গণ অনশন কর্মসূচি শুরু করে তারা। অনশনের কারণে অন্তত 10 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, যাদেরকে আশেপাশের বিভিন্ন হাসপাতাল বা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের প্রতি আস্থা রেখে তারা এই আন্দোলন ইতোপূর্বে স্থগিত রাখলেও প্রশাসন দৃশ্যমান কোনো কাজ করতে ব্যর্থ হয়েছে। দেশের মূল ভূখণ্ড থেকে একসময় বিচ্ছিন্ন আলোচিত দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল নতুন করে আলোচনা এসেছে। সম্প্রতি সীমান্তের শূন্য রেখা বরাবর কাঁটাতারের বেড়া ও ফ্লাড লাইট স্থাপন নিয়ে মুখোমুখি অবস্থানে যায় বিজিবি ও বিএসএফ। সেই উত্তেজনা ছড়ায় উভয় দেশের সীমান্তবাসীদের মাঝে। 2010 সালের এক চুক্তির আলোকে সেখানে কাঁটাতার স্থাপনের কথা বিএসএফ জানালেও বাংলাদেশিরা বলছে নানা সমস্যার কথা, ফলে বাংলাদেশ নতুন করে সেই চুক্তি যাচাইয়ের কথা ভাবছে। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট। গত শুক্রবার আকস্মিকভাবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামের মুন্সিপাড়া সীমান্তে প্রায় 4 ফুট উচ্চতার কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ ও ভারতীয় গ্রামবাসীরা। এতে বাধা দেয় বিজিবি। এক পর্যায়ে দুই বাহিনী নিজেদের সীমান্তে বাংকার তৈরি করে শক্ত অবস্থান নেয়। তবে শনিবার রাতে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে দুই বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকের পর উভয় বাহিনী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ফলে আপাতত সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিজিবি বলছে, 2010 সালে উভয় দেশের চুক্তির আলোকে শূন্যরেখার 150 গজের বদলে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাচ্ছে বিএসএফ। আঙ্গরপোতা দহগ্রামের জন্য যে চুক্তি হয়, সেই চুক্তির মধ্যে তাদের ডিমান্ডের মধ্যে আমাদের যেমন 24 ঘন্টা আমরা অ্যাক্সেস চেয়েছি, তারপরে নিজ দিয়ে কেবল যাবে, ওয়্যার যাবে, যে কোনো কিছু যেতে পারবে। তার বিনিময়ে ওদের ডিমান্ড ছিল হচ্ছে এই আমাদের তাহলে আমাদেরও নিরাপত্তার ব্যাপার, সেক্ষেত্রে আমাদের তাহলে তার সব জায়গায় 150 গজ। আর এই ক্ষেত্রে যেহেতু আমাদের জায়গা খুব কম, সেক্ষেত্রে আমরা 0 লাইন পর্যন্ত কাঁটাতার নিতে চাই। পূর্বে কি হয়েছে সেটা হচ্ছে আমরা যাচাই বাছাই করে দেখব। যদি এটাকে আরো মোটিফিকেশনের দরকার হয় তাদের সাথে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। আমরা আবারও বসবো, আবার আলোচনা করব। আঙ্গরপোতা দহগ্রামবাসী বলছেন, ভৌগোলিক কারণে তাদের বাড়িঘর একেবারে সীমান্ত লাগোয়া। ফলে কাঁটাতারের বেড়া সীমান্তের কাছাকাছি স্থাপন হলে প্রতিবেশী দেশের সীমান্ত রক্ষীদের দ্বারা হয়তো নানা ধরনের লাঞ্ছনার মধ্যে পড়বেন তারা। শেখ হাসিনা সরকার নাকি এটা সই করে দিয়েছে। 2010 সালে নাকি এটা চুক্তিবদ্ধ আছে যে ওরা 0 পয়েন্টে বেড়া কাটা দিতে পারবে। কিন্তু শেখ হাসিনা এটা কারণের ভাই আমরা দহগ্রামবাসী এটাকে নিন্দা জানাই। আমরা তো এই বর্ডারে সেইভাবে আসতে পারি না, মানে ভয় ভীতি দেখায়। 150-এর মধ্যে তো আবাদই চলবে না। আমাদের মনে করেন যে এগুলা বাদ দিয়ে তাদের থাকা লাগবে না। বর্ডারের আসলে গেলে যে আমাদের বেড়া কাটা কাটলো, ডিরিম করে গুলি করে ফেলে দিবে। আমাদের অনুরোধ বেড়া ধরুন 150 গজ দূরে দেয়, তাছাড়া আমাদের দহগ্রাম থাকবে না।
তবে বাংলাদেশি সীমান্তবাসীদের নির্ভয়ে থাকার আহ্বান জানিয়েছে বিজিবি। এনটিভি নিউজ ডেস্ক। জুলাই আগস্টের গণহত্যার বিষয়ে শেখ হাসিনা সহ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এসব কল রেকর্ড সিআইটি ল্যাবে বিশ্লেষণের জন্য অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে শেখ হাসিনার সরকারের সময় গণহত্যার আলামত গায়েবের সব চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন প্রসিকিউশন টিম। 5 আগস্টের পরও আলামত সংগ্রহে এনটিএমসি কর্মকর্তারা অসহযোগিতা করছে বলেও অভিযোগ করেন চিফ প্রসিকিউশন। বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও, বিভিন্ন জায়গার কল রেকর্ড, মেসেজ, বিভিন্ন সংস্থার কাছ থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন সোর্স থেকে, সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি, এগুলো কালেকশন করেছি। এই যে কম্পাইলেশনের পরে আমরা এখান থেকে বেছে বেছে সেই ভয়েসগুলো, সেই ভিডিও ফুটেজগুলো, সেই দৃশ্যগুলো, সেই মেসেজগুলো, এগুলোকে ডিজিটালি ফরেনসিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটার ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। স্বরাষ্ট্র সচিবের পক্ষ থেকে আশ্বাস পাবার পরও কোনো ব্যবস্থা না নেয় তৃতীয় দিনের মতো সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন অব্যাহতি পাওয়া পুলিশের 40তম ব্যাচের 321 জন ট্রেনি সাব ইন্সপেক্টর। সকাল 11টার দিকে তারা সচিবালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন। 6 জানুয়ারি চাকরিতে পুনর্বহালের আশ্বাস দেবার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান বাদ পড়া ক্যাডেট এসআইরা। শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হয়েছে তা সঠিক নয় দাবি তাদের। বহিষ্কারাদেশের পর থেকেই স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্ট সবার কাছে ব্যাখ্যা সহ স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও জানান অব্যাহতি পাওয়া ক্যাডেট সাব ইন্সপেক্টররা। বহিষ্কারাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নিয়োগের দাবি জানান তারা। রাজশাহীর সারদায় প্রশিক্ষণে থাকা 321 জন ক্যাডেট এসআইকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 4 দফায় বাদ দেওয়া হয়। এমনও আমাদের ভিতর প্রশিক্ষণার্থী আছে যিনি ওই দিন মাঠেই ছিলেন না, অথচ মাঠে বিশৃঙ্খলার দায়ে তাকে অভিযুক্ত করা হয় এবং তাকে ডিসচার্জ দেওয়া হয়। তো এগুলোর সাথে কোনো এই যত ধরনের যে অভিযোগগুলো আছে সেগুলো সবকিছুই ভিত্তিহীন। আমরা চাই যে আমাদের যে বৈষম্যহীন দেশে আমরা যেন কোনোভাবে বৈষম্যের শিকার না হই, সেটার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের চাকরিতে পুনর্বহাল চাচ্ছি। ইচ্ছাকৃতভাবে আমাদেরকে চাকরি থেকে বহিষ্কার করছে, যেটা সংবিধানের একবারে উল্টাই ফেলছে, এবং আমরা বর্তমান যেটা চাচ্ছি আমাদের চাকরিতে দ্রুত পুনর্বহাল করুক। শেখ হাসিনার পরিবার দেশ থেকে 80,000 কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা তার পরিবারের নামে পূর্বাচলের 60 কাঠা জমি বরাদ্দ নিয়েছেন। এখন একের পর এক থলের বিড়াল বেরিয়ে আসছে। বেগম জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনের দোয়া মাহফিলে রিজভী বলেন, এসব দুর্নীতির বিরুদ্ধে যাতে কেউ কথা বলতে না পারে সেজন্য বিএনপি চেয়ারপারসনকে বন্দী রাখা হয়েছিল। যেসব বিচারক বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছেন তারা এখনও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা দেশের স্বার্থ ভারতের কাছে বিকিয়ে দিয়েছিলেন মন্তব্য করে রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকার ছিল ভারতের সেবাদাস। শেখ হাসিনা প্রতিবেশী দেশকে সীমান্তের 160টি জায়গায় কাঁটাতারের বেড়া করতে দিয়েছিলেন বলেও অভিযোগ রিজভীর। সালমান এফ রহমান, তারপরে আনিসুল হক, যারা লুটপাটের সঙ্গী শেখ হাসিনা, তাদেরটা বাদ দিলাম। শুধু শেখ হাসিনা, সাইমাবাজের পুতুল, সজীবাজের জয় এবং শেখ রেহেনার ছেলে ববি, এদের সহ আরো 2-1 জনের নামে 80,000 কোটি টাকা পাচার হয়েছে। তো শেখ হাসিনা তার এই অন্যায়, তার এই অবৈধ লুটপাট, গোটা বাংলাদেশের সম্পদকে নিজের আঁচলের মধ্যে বেঁধে রেখে তিনি দুঃশাসন কায়েম করেছিলেন। বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সম্পত্তি যেটা ভালো মনে করেছে, শেখ হাসিনার পছন্দ হয়েছে, সেটাকেই সে আত্মসাৎ করেছে একটা কি বলে যে নামমাত্র একটা আইনি কাঠামোর মধ্যে। আইনি কাঠামোটা কি? শেখ হাসিনারই তৈরি করা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজুকের নতুন শহর পূর্বাচল প্রকল্পে আদি বাসিন্দাদের বরাদ্দকৃত প্লট দেওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন ভুক্তভোগীরা। কর্মসূচি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিচারও দাবি করা হয়। এদিকে পূর্বাচলে শুধু শেখ হাসিনা নয়, তার গাড়ি চালক, আওয়ামী লীগ নেতা ও সচিব সহ তৎকালীন সরকারি কর্মকর্তারাও প্লট বাগিয়ে নিয়েছে বলে প্রমাণ পেয়েছে দুদক। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জীবন আহমেদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের নতুন শহর পূর্বাচল প্রকল্পের এসব প্লটের সবই শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকী রূপন্তীর নামে বরাদ্দ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর প্লট বরাদ্দের অনিয়মে অনুসন্ধানে নামে দুদক। বেরিয়ে আসে থলের বিড়াল। রাজুকের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে অনিয়ম দুর্নীতির মাধ্যমে এই ৬ জন পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনীতিক জোনের ২০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠা জমি বরাদ্দ নিয়েছেন। শুধু শেখ হাসিনা নয়, প্লট পেয়েছেন তার গৃহকর্মী, বাবুর্চি, গাড়ি চালক, আওয়ামী লীগ নেতা, এমপি, সচিব সহ তৎকালীন অনেক সরকারি কর্মকর্তা। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক এমপি মেহের আফরোজ চুমকি ও তাদের পরিবারের সদস্যরা অবৈধভাবে প্লট বাগিয়ে নিয়েছেন। আমরা যারা মূল আদিবাসী, তারা এই পূর্বাচল থেকে আদিবাসী যারা মূল আদিবাসী, তারা তেমন কিছুই পায় নাই। জমি গেছে, তারাই প্লট পায় নাই। আজকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরি, প্লট না পাওয়াতে আমরা অটো চালাই খাই। এখনো আমাদের দাবি প্লট যাতে আমরা পাই। জেলার রূপগঞ্জ ও কালীগঞ্জের আংশিক মিলে ৬৫০০ একর ভূমি অধিগ্রহণ করে রাজুক। চুক্তি অনুসারে জমির মূল মালিকেরা পাবেন ৫ কাঠা করে প্লট, যদিও অধিকাংশ তা পাননি। অনিয়মের মাধ্যমে বরাদ্দকৃত প্লট বাতিল এবং শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচি পালন করছেন বঞ্চিতরা। দীর্ঘ ৩০ বছর যাবৎ জমি অ্যাকোয়ার করে নিয়ে যারা এই পূর্বাঞ্চলে ভুক্তভোগী রয়েছেন, তাদের প্লটগুলো না দিয়ে এই প্লটগুলা শেখ হাসিনা নেতাকর্মীদের নামে প্লট বরাদ্দ নিয়েছে। অবিলম্বে শেখ হাসিনার প্লট বাতিল সহ এই পূর্বাঞ্চলে ১৩ দ্বারা যে সমস্ত প্লটগুলো দেওয়া হয়েছে সেগুলো বাতিল করার জন্য। আন্দোলনের মুখে এখন জমির মূল মালিকদের দ্রুত প্লট বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিচ্ছেন রাজুকের চেয়ারম্যান। তারপরে তারা আসছে আর কি, তাদের আবার দরখাস্তগুলো আমরা বিবেচনা করছি কমিটির মাধ্যমে, তারপরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে যে কি করবো আমরা। ১৯৯৫ সালে পূর্বাচল নতুন শহর প্রকল্প হাতে নেয় রাজুক। বারবার সংশোধনের পর ২০২০ সালে প্রকল্প ব্যয় বেড়ে ৭,৭৮২ কোটি ১৫ লাখ টাকা দাঁড়িয়েছে। প্রকল্পের আওতাধীন ভূমি উন্নয়ন, অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, ড্রেন ও ফুটপাত নির্মাণ, নদীর তীর সংরক্ষণ ইত্যাদি করার কথা থাকলেও কোনো কাজই এখনও শেষ হয়নি। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম আদালতে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন নামঞ্জুরের পর আদালত চত্বরে নাশকতা, পুলিশের কাজে বাধা এবং ভাঙচুরের মামলায় ৬৪ জন আইনজীবীকে জামিন দিয়েছে আদালত। সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারক সরকার হাসান শাহরিয়ার ১,০০০ টাকার বন্ডে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। আইনজীবীরা জানান, সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনার আগে ভাঙচুরের মামলায় ৬৪ জন আসামি চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করেন। তারা সকলেই সনাতন ধর্মাবলম্বী আইনজীবী। এদিকে আলিফ হত্যার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে আইনজীবীরা। ২ বাংলাদেশিকে জমি চাষে বিএসএফ বাধা দেওয়ার ঘটনায় সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি বিএসএফ এর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, সদর উপজেলার লক্ষ্মীদারি গ্রামের কৃষক নাজমুল হোসেন পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে সীমান্তের কুমড়াখালী খালের বাংলাদেশ অংশের ১০ শতক জমি লিজ দেন। সেই জমিতে শনিবার বোরো ধান রোপণ করতে গেলে বিএসএফ তাকে বাধা দেন। একই দিনে গ্রামের শাহিন গাজী তাদের বাড়ির দক্ষিণ পাশের জমিতে চাষ করতে গেলে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ সদস্যরা তাতে বাধা দেয়। ৫০ বছর ধরে ওই জমিতে চাষাবাদ করে আসছিলেন শাহিন গাজী। এর প্রেক্ষিতে বিজিবি বিএসএফ এর মধ্যে রোববার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ১৫ জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগের যৌথ পরিমাপের পর বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হবে।
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে উন্নয়ন সহ এদেশের ব্যবসা বাড়াতে চান পাকিস্তানের ব্যবসায়ীরা। এজন্য সরাসরি ফ্লাইট চালু সহ বিদ্যমান অন্যান্য সমস্যা নিরসনে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির শীর্ষ ব্যবসায়ীরা। সকালে রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ পাকিস্তান বিজনেস ফোরামে এই আগ্রহের কথা জানান ঢাকা সফররত পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দল। এ সময় এফবিসিসিআই এর সভাপতি আতিফ ইকরাম শেখ দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে আগামী দিনে নতুন দুয়ার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন। সেই সাথে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য বাণিজ্যিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অন্যদিকে এফবিসিসিআই এর পক্ষ থেকে বাংলাদেশে বিনিয়োগের জন্য পাকিস্তানি ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়। এছাড়া বাংলাদেশ পাকিস্তানের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরে আমদানি রপ্তানি বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের তাগিদ দেন। কয়েকদিন আগেই মালয়েশিয়ায় অনূর্ধ্ব-19 এশিয়া কাপে আম্পায়ারিং করেছিলেন সাথিয়া জাকির জেসি। এবার বিশ্বকাপের মতো মঞ্চে আম্পায়ারিং করতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। এই টুর্নামেন্টও হবে মালয়েশিয়ায়। আইসিসি বিজ্ঞপ্তিতে 2025 নারী অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপের 20 ম্যাচ কর্মকর্তার নাম ঘোষণা করেছে, যাদের মধ্যে আম্পায়ার 16 জন এবং 4 জন থাকছেন ম্যাচ রেফারির দায়িত্বে। বাংলাদেশের জেসি সেই 16 আম্পায়ারের একজন। মেজর ইভেন্টে জেসি এর আগেও আম্পায়ারিং করেছেন। 2024 সালে টি-20 সংস্করণে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপে আম্পায়ার ছিলেন তিনি। ডাম্বুলায় গত বছর শ্রীলঙ্কা ভারত ফাইনালে জেসি ছিলেন মাঠের আম্পায়ার। 18 জানুয়ারি মালয়েশিয়ায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ। 16 দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে 2রা ফেব্রুয়ারি। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিকের নামে ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দের অভিযোগে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক, যেখানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিলফ সিদ্দিককেও আসামি করা হয়েছে। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সোমবার সাংবাদিকদের জানান, এ ঘটনায় রাজুকের কর্মকর্তা সহ 15 জনকে আসামি করা হয়েছে। রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও তার পরিবারের সদস্যদের নামে 10 কাঠার 6টি প্লট বরাদ্দের অভিযোগ অনুসন্ধান করে প্রমাণ পাওয়ায় এই মামলা করে দুদক। বাংলাদেশ সীমান্তবর্তী কুমিল্লায় একটি পুকুরে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুকুরটি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহী জেলার সোনামুড়া থানার সূর্যনগর এবং কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর গ্রামের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। দুদেশের মানুষ তাদের দৈনন্দিন কাজে পুকুরটি ব্যবহার করেন। বেড়া দেওয়ার ফলে পুকুরটি আর ব্যবহার উপযোগী থাকবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএসএফ তাদের অংশে বেড়া নির্মাণের কাজ করছে। নকশার বাইরে 1 ইঞ্চি পরিমাণ জায়গায় বেশি বেড়া নির্মাণ করলে তাদের বাধা দেওয়া হবে। বেড়া নির্মাণকে কেন্দ্র করে একপাশে বিএসএফ এর উপস্থিতিতে দেয়াল নির্মাণ করছে ভারতীয় শ্রমিকরা, অন্যদিকে সতর্ক অবস্থানে বিজিবি। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, অর্থ সংগ্রহ করতে কিছু পণ্যের উপরে ভ্যাট বাড়ানো হয়েছে, তবে এতে তেমন কোনো অসুবিধা হবে না। সকালে মাদারীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। এবছরে বন্যায় আমন ফসলের ক্ষতি হয়েছে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা আরও বলেন, সেই ঘাটতি পূরণের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে। ওএমএস এর সুবিধা বাড়ানোর চিন্তা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। সরকার চাইতে তো রাজস্ব লাগে, তো সুতরাং সরকার চাইতে রাজস্ব লাগে। ধরেন খাদ্য এই যে দেয়া হচ্ছে, এইভাবে আপনার এত প্রচুর ভর্তুকি লাগে, এই টাকাগুলি কোথাও না কোথাও থেকে আনতে হয় আপনার। সুতরাং এখানে কিছু ক্ষেত্রে এটা করা হয়েছে এবং আমার মনে হয় না যে এতে করতে যে বড় রকমের অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। সামান্য পরিমাণে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা অতিরিক্ত ব্যয় আমাদের করতে হবে। এইচএমপি ভাইরাস প্রতিরোধে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর আজ সকাল থেকে উপজেলা হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে টিম কার্যক্রম শুরু করে। ভাইরাসটি প্রতিরোধে পাসপোর্ট যাত্রীদের মাস্ক ব্যবহার ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারো যদি সর্দি, জ্বর, নাক বন্ধ, কাশি, গলা ব্যথা লক্ষণ দেখা দেয় তাহলে তাকে প্রাথমিক চিকিৎসা সহ পরামর্শ দেওয়া হচ্ছে। আর যদি কেউ বেশি অসুস্থ হয় তাহলে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারের 25টি দোকানে চুরি হয়েছে।
রোববার রাতে তালা ভেঙে মালামাল সহ নগদ টাকা লুটে নিয়ে গেছে চোর চক্র। সকালে ব্যবসায়ীরা বাজারে এসে বিষয়টি টের পায়। এসব দোকান থেকে অন্তত 10 লাখ টাকার মালামাল চোর চক্র লুটে নিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সিসিটিভি ক্যামেরায় ফুটেজে চোর শনাক্ত করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। তথ্য প্রযুক্তিতে উদ্ভাবন ও এগিয়ে চলার পথে এই স্লোগান সামনে রেখে চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 দিনব্যাপী আইসিটি মেলা। সকালে নগরীর একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এর ঘোষণা দেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন। এবারের আয়োজনে থাকবে রোবোসকার ও রোবোটিক প্রতিযোগিতা, সেমিনার, প্রযুক্তি প্রশিক্ষণ এবং লাইভ কনসার্টের মতো বিশেষ আকর্ষণ থাকবে। মেলায় বিশেষ মূল্য ছাড় সহ নানা অফার। আগামী 15 থেকে 17 জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামের জিএসসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য মেলা চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। মৌলভীবাজারের শেরপুর এলাকায় প্রতি বছরের মতো এবারও পৌষ সংক্রান্তি উপলক্ষে কুশিয়ারা নদীর পাড়ে শুরু হয়েছে 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী মাছের মেলা। প্রায় 200 বছরের বেশি সময় থেকে চলে আসা মেলায় হাওড় ও নদীতে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা দেশীয় প্রজাতির টাটকা মাছ কিনতে দূর দূরান্ত থেকে আসেন ক্রেতারা। মৌলভীবাজার থেকে SM উমেদ আলীর পাঠানো রিপোর্ট। মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জের সীমানা ঘেঁষে শেরপুর এলাকায় বসে প্রতি বছর ঐতিহ্যবাহী মাছের মেলা। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্তের এমনকি বেড়াতে আসা প্রবাসীরাও এই মাছের মেলার জন্য অধীর আগ্রহে থাকেন। এবছর মেলায় 3.5 লাখ টাকা মূল্যের বাগাইর মাছ উঠেছে। আমি লন্ডন থাকি, আমি সিলেট থেকে আইছি মাছ কেনার লাগে 25-30 হাজার টাকার মাছ কিনছি। খুব ভালো ভালো মাছ সকল আছে। আর আইয়া যে আমি বিদেশ থাকি যে আইয়া দেখছি, এটা আসলে দেখার জিনিস। পার্শ্ববর্তী কুশিয়ারি নদী, হাকালুকি হাওর ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর সহ দেশের বিভিন্ন স্থান থেকে মৎস্য ব্যবসায়ীরা নানা জাতের মাছ নিয়ে আসেন মেলায়। আওয়ার বান ও তার মাছ আছে, সব দেশি মাছই বেশি উঠছে এবার মেলা। মাছ আল্লাহর রহমতে ভালো আছে। আপনারা যার পছন্দ লাগে আমরা লোকে মাথা মাথৌকা ইনশাআল্লাহ আমরা তো সব থাকিয়া। আয়োজকরা ঐতিহ্যবাহী মেলাকে টিকিয়ে রাখতে সরকারিভাবে স্থায়ী মাঠ করে দেওয়ার দাবি জানান। এই মেলাতে সারা বাংলাদেশ থেকে নদী এবং আওয়ারের প্রায় প্রচুর মাছ এখানে চলে আসে এবং এখানে প্রায় 2 থেকে 2.5 লাখ 3 লাখ মানুষের সমাগম ঘটে থাকে আমাদের এই মেলায়। পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের মেলাটি শুরু হওয়ার পর এটি এখন সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। রোববার রাত থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী এই মেলা শেষ হবে মঙ্গলবার দুপুরে। NTV নিউজ ডেস্ক। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ 3 দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে বিক্ষোভ শেষে বিকেল 5টার দিকে সচিবালয়ের সামনে অনশনে বসেন তারা। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছে শিক্ষক সমিতি। আপেল শাড়ির রিপোর্ট। কয়েকদিন ধরেই আবাসন সংকট নিরসন সহ 3 দফা দাবিতে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। দাবি বাস্তবায়নে ইতিবাচক আশ্বাস না পাওয়ায় মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা। সেখানেই অনশন কর্মসূচি শুরু করেন। পুরান ঢাকায় থাকতে গেলে কতটুকু সমস্যা, এটা আমরা যারা জগন্নাথের 18,000 শিক্ষার্থী আছি আমরা জানি। প্রত্যেক মাসে টাকার কথা বাদ দিলাম, যতদিন পর্যন্ত না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত কমপক্ষে 70% শিক্ষার্থীকে আবাসিক ভাতা প্রদান করতে হবে। দাবি না মানলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। 2 মাস পূর্বেও আমরা এখানে ঘেরাও করেছিলাম। 2 মাস পূর্বেও বলা হয়েছিল যে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা হবে, কিন্তু আমরা এখন আর কোনো ধরনের আশ্বাস চাচ্ছি না। আমরা চাচ্ছি তার বাস্তবায়ন। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা আমরণ অনশন করব এবং আমরা ক্লাস পরীক্ষা যেসব আমাদের অনেকগুলা ক্লাস পরীক্ষায় বর্জন করা হয়েছে। পিছনের গেট দিয়ে সচিবালয় কর্মকর্তারা পালিয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত তারা এখানে আসবে না আমরা এখানে অবস্থান কর্মসূচি আমরা চলমান থাকবে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন শিক্ষকরা। প্রশাসন থেকে সেই বক্তব্যটা আসুক, আসার পরে দেন আমরা সবাই সিদ্ধান্ত নিয়েই আমাদের বক্তব্য জানাবো। আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে আছি, যে পর্যায়ে আছে সেই পর্যায়েই আছে। এর আগে রোববার সকাল থেকেই ক্যাম্পাসে গণ অনশন কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এরই মধ্যে অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে
ভর্তি রয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। সরাসরি যাচ্ছি তার কাছে। নাহিদ, বুধবারের মধ্যে তো তাদের শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে, তো এই মুহূর্তে শিক্ষার্থীরা কি করছেন, তারা কি বলছে? রাইকা, তারা ইতিমধ্যে সচিবালয় ত্যাগ করেছেন, তারা সরে গেছেন এখান থেকে। তারা যেটি বলছেন যে বুধবার সেখানে সেনাবাহিনী, শিক্ষক প্রতিনিধি এবং শিক্ষার্থী প্রতিনিধি দলরা কিন্তু মিটিংয়ে বসবেন। সেই মিটিংয়ে মূলত তারা আশ্বাস পেয়েছেন যে সেখানে একটি ভালো সিদ্ধান্ত আসতে যাচ্ছে, সেটি তারা বলছিলেন। তবে সচিবালয় ছেড়ে দিলেও কিন্তু তারা আগামীকালকে সকাল 8টা থেকে তারা ক্যাম্পাসে অনশন করবেন এবং সেখানে শাটডাউন যে কর্মসূচি সেটি কিন্তু তাদের থাকবে, সেটি তারা বলছিলেন যে যতদিন পর্যন্ত তাদের দাবি একদম পুরোপুরিভাবে মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত তাদের কর্মসূচিগুলো তারা চালিয়ে যাবেন। তারা বলছিলেন যে 2 মাস আগেও কিন্তু একই দাবিতে তারা সচিবালয়ে আন্দোলন করছিলেন, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে কিন্তু 7 দিনের মধ্যে তাদের দাবি দেওয়ার বিষয়ে নিশ্চিত করার কথা ছিল, কিন্তু সেটি নিশ্চিত না হওয়ার কারণে কিন্তু তারা আবারও এই 2 মাস পরে তারা আন্দোলন করছেন। তো তারা বলছেন যে এটি পুরোপুরি দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাস ছাড়বেন না, সেটি আগামীকাল থেকে পুরোপুরি ক্যাম্পাস শাটডাউন থাকবে, বন্ধ থাকবে ক্যাম্পাস। তো তাদের 3টি দাবি মূলত মন্ত্রণালয় থেকে চিঠি দিয়েছেন যে তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে, যেহেতু যৌক্তিক দাবি তারা বলছেন সেক্ষেত্রে তাদের মেনে নেওয়া হবে। বিকেল 4টার পর থেকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মূলত তাদের যে মিছিল, সেই মিছিল নিয়ে তারা মূলত সেই সচিবালয়মুখী হন। সেখানে 5টার সময় কিন্তু সচিবালয়ের যে 0 পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু তারা ব্যারিকেড ভেঙে, তারা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা মূলত সচিবালয়ে প্রবেশ করেন। তারপর কিন্তু তারা বিভিন্ন স্লোগান দেন তাদের সেই ক্যাম্পাস নিয়ে। তারা যেটি বলছিলেন যে তাদের যে পুরান ঢাকায় তাদের থাকার খরচ এবং সেই সব কিছু বহন করতে কিন্তু তাদের অনেক টাকা খরচ হয়ে যায়, সেটি যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেন সেই আবাসনের বিষয়, তাহলে কিন্তু তাদের পড়াশুনো করার ক্ষেত্রে তারা যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটি তাদের নিশ্চিত করা যাবে। তো এগুলো তারা বলছিলেন। তারা চাচ্ছিলেন যে তাদের ক্যাম্পাসের কার্যক্রম সেনাবাহিনী করে দেবেন এবং সেনাবাহিনীর কাছে তারা মূলত তাদের কার্যক্রম হস্তান্তর করতে চাচ্ছেন। তো এগুলোই কিন্তু মূলত তাদের দাবি। তারা আবাসন প্রকল্প তারা চাচ্ছেন, আবাসন ব্যবস্থা চাচ্ছেন, তারা যে ক্যাম্পাসের বাইরে থাকতে যে তাদের সমস্যা সেইগুলোই তারা মূলত এখানে আলোচনা করেছেন। তো সবকিছু মিলিয়ে কিন্তু সচিবালয় এখন তেমন শিক্ষার্থী নেই, তারা সবাই চলে গেছেন। পুলিশের সদস্যরা কিন্তু রয়েছে, তারা নিরাপত্তা দিচ্ছিলেন তাদেরকে। তো এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ। রাইকা, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিকের নামে ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দের অভিযোগে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক, যেখানে আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককেও। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের একথা জানান। মেজবা হাসানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে 16 বছর ধরে দুর্নীতি অনিয়মের খবর। শুধু নেতাকর্মীরাই নয়, ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যরাও হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা, জমি ও প্লট। সাম্প্রতিক সময়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও তার পরিবার সদস্যদের নামে 10 কাঠার 6টি প্লট বরাদ্দের অভিযোগ উঠলে অনুসন্ধানে তার প্রমাণ পায় দুদক। ঢাকা শহরে রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি 10 কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে ডিআইটি রুলস 1969-এর বিধি 4, 5, 6, 9 ও 13A1C এর বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে তথ্য উদ্ঘাটিত হয়েছে। রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে শেখ হাসিনার এমন কর্মকাণ্ডের জন্য 16 জনকে আসামি করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, তার বোন জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 16 জন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। গত অক্টোবরে শেখ হাসিনার পরিবারের 6 সদস্যের নামে
পূর্বাচলে প্লট বরাদ্দের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের প্লট বরাদ্দে অনিয়ম তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ইসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সন্ধ্যায় এই বৈঠক হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমসাময়িক রাজনৈতিক বিষয়সহ আগামী দিনে দলে করণীয় নিয়ে সভায় আলোচনা হয় বলে জানা গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান সহ স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। পহেলা ফেব্রুয়ারি জাকসু নির্বাচনে তফসিল ঘোষণার যে রোডম্যাপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে সে মোতাবেক নির্বাচন করার ইতিবাচক মনোভাব পোষণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি তার এই মনোভাবের কথা জানান। ডক্টর ইউনূস বলেন, যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন করতে চায় তবে করতে পারেন। জাকসু নির্বাচনের জন্য 10 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে জানিয়ে উপাচার্য এ বিষয়ে প্রধান উপদেষ্টা পরামর্শ চান। পরে প্রধান উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওথমান সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশি শ্রমিকদের মাল্টিপল ভিসা দেওয়ার জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান। একই সাথে গত বছরের মে মাসে বাংলাদেশি 18,000 শ্রমিক যারা মালয়েশিয়া যাওয়ার সুযোগ হারিয়েছেন তাদের সে দেশে যাওয়ার অনুমতি দেওয়ারও অনুরোধ করেন ডক্টর ইউনূস। লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজও কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। মেডিকেল বোর্ডের পরামর্শে এসব পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসকরা। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে খালেদা জিয়াকে আপাতত কতদিন হাসপাতালে থাকতে হবে তা ঠিক করবেন চিকিৎসকরা। 8 জানুয়ারি হাসপাতালে ভর্তির পর ইতোমধ্যে বেগম জিয়ার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে, তার উপর ভিত্তি করে চিকিৎসা চলছে। লন্ডন ক্লিনিকে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। লন্ডনে খালেদা জিয়া চিকিৎসার সার্বিক তদারকি করছেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাই সবার জন্য দোয়া করতে হবে। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবে পরদিনই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি ডেপুটি হাইকমিশনারকে তলব করল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করলে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলাম সাউথ ব্লকে গিয়ে বৈঠক করেন। দুই দেশে 4156 কিলোমিটার সীমান্তে 5টি স্থানে ভারত কাঁটা তারে বেড়া নির্মাণ করতে গেলে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই প্রেক্ষিতে রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র সচিব। এরপর তিনি সাউথ ব্লকও একই ধরনের কূটনৈতিক পদক্ষেপ নেয়। করোনার পর বিশ্বের বহু দেশে নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV। সম্প্রতি বাংলাদেশেও এক ব্যক্তির শরীরে HMPV শনাক্ত হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন সতর্ক থাকলে ভাইরাসটি প্রতিরোধ সম্ভব। আর প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত সাদরিনা খন্দকারের রিপোর্টে। সম্প্রতি চীনের উত্তরাঞ্চল থেকে হিউম্যান মেটানিউমোভাইরাস সংক্ষেপে HMPV সংক্রমণ ছড়িয়েছে। এটি কোভিড-19-এর মতোই একটি RNA ভাইরাস। এই ভাইরাসও শ্বাসযন্ত্রে আক্রমণ করে। তবে বিশেষজ্ঞরা বলছেন HMPV-তে মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে মাস্ক ব্যবহার, হাত ধোয়া সহ সতর্ক থাকতে হবে। মেটানিউমোভাইরাস কিন্তু আপনার অনেক দিন থেকেই আমাদের মধ্যে আছে এবং এটা এখন পর্যন্ত আপনার চায়না বলেন, ইন্ডিয়া বলেন, যেই জায়গায় এগুলি বেশি পরিমাণে ডায়াগনোসিস হয়েছে সেখানে কিন্তু মিউটেশনসের কোনো কথা আসেনি কিন্তু। সুতরাং এটাকে এখন পর্যন্ত বলা যাচ্ছে যে এটা করোনার মতো বা কোভিডের মতো কোনো ধরনের প্রাণসংহারী ভূমিকায় হয়তোবা যাবে না। HMPV সংক্রমিত হলে সাধারণ জ্বর বা ফ্লুর মতো উপসর্গ দেখা যায়। শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারাই বেশি এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে।
সর্দি হবে, কাশি হবে, নাক বন্ধ হয়ে যেতে পারে, গলা ব্যথা হতে পারে, জ্বর তো হবেই। সেটা হলে তো আপনাকে বিশ্রাম নিতে হবে। 3 দিন যে কোনো ভাইরাসের জ্বর 3 দিনে কমে যায়। যদি 3 দিনের পর কমে না গিয়ে বাড়তে থাকে, নিশ্চয়ই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসক পরামর্শ করে ব্যবস্থা নেবে, লক্ষণভিত্তিক চিকিৎসা। সচিবালয় ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার শাহেদুর রহমান বলেন, HMPV সাধারণ জ্বরের ভাইরাস, এতে আতঙ্কের কিছু নেই। এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা কোনো রেগুলেটর যেহেতু অ্যালার্ম জেনারেট করেনি, অতএব এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য বার্তাটা হচ্ছে কোনো রকম আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। 2001 সালে প্রথম HMPV ভাইরাস শনাক্ত হয়, আর বাংলাদেশে 7 বছর আগে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। সাদরিনা খন্দকার, NTV নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনের আলোচিত হত্যাকাণ্ড শহীদ আবু সাইদের মৃত্যুর 4 থেকে 5 মাস পেরিয়ে গেলেও বেশিরভাগ এজাহারভুক্ত আসামিরা গ্রেফতার না হওয়ায় তাদের দ্রুত গ্রেফতার ও জুলাই আন্দোলনে সকল শহীদদের বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানিয়েছেন আবু সাইদের বড় ভাই রমজান আলী। বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সাথে সাক্ষাতের পর তিনি গণমাধ্যমের কাছে একথা বলেন। অভিযোগ করেন, আবু সাইদের হত্যায় জড়িতরা শপথে বহাল আছে। জানান, বিচার কার্যক্রমের খোঁজ খবর নিতেই ট্রাইব্যুনালে এসেছেন। রমজান আলী জানান, প্রসিকিউশনের পক্ষ থেকে জুলাই আগস্ট আন্দোলনে নিহত শহীদ আবু সাইদ সহ সকল হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে বলে আশ্বাস দেওয়া হচ্ছে। আমরা এসেছি সেই বিচার কার্যক্রমের খোঁজ খবর নেওয়ার জন্য। আবু সাইদ হত্যা মামলার মাত্র 2-3 জন আসামি ধরা হয়েছে। বিচারের মামলার কোনো অগ্রগতি নাই। সেই বিচারের মামলার অগ্রগতি সম্পর্কে আমরা জানার জন্য এখানে এসেছি। স্যারে আশ্বাস করেছে শুধু আবু সাইদের বিচার না, বাংলাদেশে যত শহীদ হয়েছে সকলেরই বিচার হবে ইনশাআল্লাহ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল না পেলেও সময়টা ভালোই কাটল লিটন দাসের। বাদ পড়ার দিনে সেঞ্চুরি, পরের দিনে ডাক পেলেন পাকিস্তান সুপার লিগেও। লিটন ছাড়াও দল পেয়েছেন স্পিনার রিশাদ হোসেন ও পেসার নাহিদ রানা। ড্রাফটে 39 জন বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে সবার আগে ডাক পেয়েছেন নাহিদ রানা। গোল্ড ক্যাটাগরি থেকে এই পেসারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জলমি। নাহিদের পর নাম উঠেছে লিটন দাসে। সিলভার ক্যাটাগরিতে তাকে দলে টেনেছে করাচি কিংস। একই ক্যাটাগরিতে দল পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও। তাকে নিয়েছে PSL-এ দুবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। তবে ডাক পাননি প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। অবশ্য সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে দল পাওয়ার সুযোগ আছে তাদের।